শুভেচ্ছা আমন্ত্রণ রাতের বাংলাদেশের আয়োজনে। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। জামায়াত যাদের নিয়ে আন্দোলনে ২৪-এর নির্বাচনে তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন সালাউদ্দিন আহমদ। যে কটা রাজনৈতিক দল নিয়ে আপনারা মাঠে এই সমস্ত বক্তব্য দিচ্ছেন তারা কারা এবং তাদের সাথে আপনারা যে আন্দোলন করছেন প্রকাশ করুন তাদের ২০২৪ সালের ৭ই জানুয়ারিতে কি ভূমিকা ছিল। নতুন ইস্যু তৈরি করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে, মন্তব্য রিজভীর। ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করার পক্ষে নয় জামায়াত, জানালেন আমির। জুলাই সনদের ভিত্তিতে সংসদ নির্বাচনের দাবিতে খেলাফত মজলিসের নতুন কর্মসূচি। জুলাই সনদ নিয়ে ঐক্যমত্য না হলে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার, জানালেন বদিউল আলম। রাজনৈতিক সদিচ্ছা ছাড়া কোনো প্রক্রিয়া কার্যকর হবে না, মত বিশেষজ্ঞদের। রাজনৈতিক দলগুলো যদি একপথে পৌঁছে, ঐক্যমত্যে পৌঁছে, তাহলে তো ভালো, তা না হলে সরকারকে সেই সিদ্ধান্ত নিতে হবে। গণভোট করে জুলাই সনদকে বাস্তবায়ন করে তারপর নির্বাচন করবেন, এরকম যদি হয় তাহলে আমার মনে হয় যে রাজনৈতিক সংকট আরো বৃদ্ধি পাবে। নাশকতা নয়, চাঁদা না পেয়ে মিরপুরে বাসে অগ্নিসংযোগ ও গুলি, ২ জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। ধরা ছোঁয়ার বাইরে গাংচিল বাহিনীর পিন্টু। খাগড়াছড়িতে কাল সকাল থেকে ১৪৪ ধারা তুলে নেয়ার ঘোষণা প্রশাসনের। পুরোপুরি প্রত্যাহার হল জুম্মু ছাত্র জনতার অবরোধ কর্মসূচি। এছাড়াও রাতের বাংলাদেশে আরো থাকছে। গ্লোবাল সুমুদ ফ্লোটিলার আটক ১৪ দেশের ১৩৭ অধিকার কর্মীকে মুক্তি দিল ইসরায়েল। তেল আবিব থেকে পাঠানো হচ্ছে তুরস্কে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। নতুন ইস্যু তৈরি করে জনগণের মাঝে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে, অভিযোগ বিএনপির। পিআর ইস্যুতে জামায়াত যাদের নিয়ে যুগপৎ আন্দোলনে নেমেছে, জুলাই অভ্যুত্থানে সেই দলগুলোর অবস্থান কি ছিল তা খোলাসা করারও দাবি জানিয়েছেন বিএনপি নেতারা। তারা বলেছেন, ভ্রান্ত কথা আর মিথ্যা পরিসংখ্যান দিয়ে জনগণকে বিভ্রান্ত করা যাবে না, বরং আন্দোলনের নামে নির্বাচন বিলম্বিত করার চেষ্টা জনগণ রুখে দেবে। রাজধানীতে পৃথক অনুষ্ঠানে বিএনপি নেতারা এসব কথা বলেন। বিএনপিপন্থী প্রকৌশলীদের সংগঠন অ্যাব আগস্টে তারেক রহমানের নিকটাত্মীয় শাহরিন ইসলাম তুহিনকে আহ্বায়ক করে নতুন কমিটির ঘোষণা দেয় বিএনপি। ৫১ সদস্য বিশিষ্ট সেই কমিটির সদস্যদের নিয়ে রাজধানীর জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়া রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। কথা বলেন জামায়াত এনসিপি নেতাদের ১৫০ আসন প্রাপ্তির পরিসংখ্যানের দাবি নিয়ে। সমালোচনা করেন ভারতের পূজা মণ্ডপে ডক্টর ইউনূসকে বিকৃত করার ঘটনার। নতুন কোনো ইস্যু তৈরি করে জনমনকে এবং মানুষের চোখে বিভ্রান্ত করার যারা চেষ্টা করছেন তারাও জনগণের কাছে আজকে ধরা খেয়ে যাবেন। যারা ১৬ বছর আপোষহীন লড়াই করেছে তারা জনগণ জানে। তাই ভ্রান্ত স্ট্যাটিস্টিক্স দিয়ে, ভ্রান্ত তথ্য দিয়ে জনমনকে বিভ্রান্ত করতে পারবেন না। অবজ্ঞা করবেন, জনগণ তার সঠিক রায় দিয়ে দেবে। প্রশাসনের কিছু উচ্চপদে রদবদল নিয়েছিল তার উদ্বেগ। বলেন, ধর্মভিত্তিক দলের সমর্থকদের নিয়ম বহির্ভূতভাবে পদায়ন সুষ্ঠু নির্বাচনের পরিবেশকে বিনষ্ট করবে। ইসলামপন্থী রাজনৈতিক দলের লোকজনদেরকে খুব কৌশলে নানাভাবে তাদেরকে বসানো হয়েছে। এটা দিয়ে কিন্তু অবাধ সুষ্ঠু নির্বাচন হবে না। দুপুরে এনডিপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীতে আরেক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, পিআরের নামে রাজনীতিতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে। আন্দোলনরত দলগুলোকে নির্বাচনী ইশতেহারে সব যুক্ত করে জনগণের কাছে যাওয়ার পরামর্শ দেন তিনি। যারা আজকে পিআর করছে তাদের উদ্দেশ্যে শুধু বলি, যে কটা রাজনৈতিক দল নিয়ে আপনারা মাঠে এই সমস্ত বক্তব্য দিচ্ছেন তারা কারা এবং তাদের সাথে আপনারা যা আন্দোলন করছেন প্রকাশ করুন তাদের ২০২৪ সালের ৭ই জানুয়ারিতে কি ভূমিকা ছিল। যারা বিগত ১৬ বছরে ফ্যাসিবাদী শাসনামলে বাতাস করেছে আওয়ামী লীগের সমস্ত কর্মকাণ্ডে, তারা আপনাদের আন্দোলনের শরিক হয় কিভাবে? তারা বাংলাদেশের মানুষ তাদের মুখোশ চিনে মুখোশ উন্মোচন করেছে। এ সময় গাজা অভিমুখী নৌবহরে ইসরায়েলি হামলা নিন্দা ও প্রতিবাদের পাশাপাশি জাতিসংঘকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান সালাউদ্দিন আহমদ। আমরা তার তীব্র নিন্দা জানাই। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা।
সারা বাংলাদেশের মানুষ। ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করার পক্ষে নয় জামায়াতে ইসলামী, জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে আলফালা মিলনায়তনে দায়ী ও ওয়াইজ সম্মেলনে যোগ দেন তিনি। বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উদাহরণ। জামায়াতে আমির বলেন, স্বাধীনতার পর একটি মানবিক সমাজ গঠন করতে পারেনি বাংলাদেশ, তাই জাতিকে পথ দেখাতে ওলামাদেরকে আহ্বান জানান তিনি। একজন শিক্ষিত মানুষ জাতির যে ক্ষতি করতে পারে, হাজারো মানুষ মিলেও সেই ক্ষতি করতে পারে না বলে মন্তব্য করেন তিনি। নিজ জ্ঞানকে কোরআন হাদিসের আলোকে জাতির জন্য কাজে লাগানোর কথা তাগিদ দেন ডাক্তার শফিক। তিনি বলেন, আল্লাহভীরু মানুষরা সমাজের নেতৃত্বে আসলে সমাজে শান্তি প্রতিষ্ঠা হবে। ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করার পক্ষে নয়। আমরা একটা ঐক্যবদ্ধ জাতি দেখতে চাই। ওলামায়ে কেরাম শুধুমাত্র মেহরাবে দাঁড়িয়ে নামাজের ইমামতি করবেন, এটুকু আমার এবং আমাদের প্রত্যাশা নয়। আমরা চাই যিনি নামাজের ইমাম তিনি হবেন সমাজেরও ইমাম। এই মুত্তাকি মানুষগুলা যদি সমাজে নেতৃত্ব দেন, তাহলে সমাজেও ইনশাল্লাহ শান্তি কায়েম হবে। জুলাই সনদের আইন ভিত্তি ও এর ভিত্তিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে খেলাফতে মজলিস। দুপুরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সংবাদ সম্মেলনে কর্মসূচির ঘোষণা করে দলটি। এ সময় জনগণের প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্র সংস্কার ও ফেব্রুয়ারিতেই নিরপেক্ষ নির্বাচনের জোরালো দাবি জানানো হয়। মহাসচিব বলেন, জুলাই সনদ গণভোট বা রাষ্ট্রপতির সাংবিধানিক ঘোষণার মাধ্যমে কার্যকর করা যেতে পারে। তবে সরকার তাদের দাবি পূরণে পদক্ষেপ না নেয় 5 থেকে 9 অক্টোবর গণসংযোগ, 10 অক্টোবর বিভাগীয় শহরে গণমিছিল এবং 12 অক্টোবর জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেবে খেলাফতে মজলিস। নির্বাচন সামনে রেখে 256 জন সম্ভাব্য প্রার্থীর নামও ঘোষণা করেছে দলটি। জুলাই সনদে রাষ্ট্রীয় পলিসি বা ব্যবস্থা সংক্রান্ত বিষয়গুলো অর্ডিন্যান্স বা নির্বাচন আছে বাস্তবায়ন করা, আর সংবিধান সংশ্লিষ্ট বিষয়গুলো রাষ্ট্রপতির প্রোক্লামেশন বা সাংবিধানিক ঘোষণার মাধ্যমে আশু কার্যকরের করা। তো শর্ত হচ্ছে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে কোনো পরিবর্তন ছাড়াই এগুলো রেটিফাই বা অনুমোদন করতে হবে। জুলাই সনদের আইনি ভিত্তি বা বাস্তবায়নের বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত না হলে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার। সেক্ষেত্রে রাজনৈতিক দল এবং বিশেষজ্ঞ কমিটির প্রস্তাব সরকারের কাছে পাঠানো হবে, জানিয়েছেন ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার। তবে সনদ বাস্তবায়ন হবে কোন প্রক্রিয়ায়? সংবিধান আদেশ জারি, গণভোট, গণপরিষদ গঠন নাকি নির্বাচিত সংসদে? এ নিয়ে প্রস্তাব থাকলেও মুখ খুলতে চায় না কমিশন। বিশেষজ্ঞরা বলছেন, রাজনৈতিক সদিচ্ছা না থাকলে সনদ বাস্তবায়নে কোনো প্রক্রিয়াই কার্যকর হবে না। লাভলি বিথি রিপোর্ট। সংস্কার প্রস্তাব নিয়ে আলোচনায় 84টি বিষয়ে একমত রাজনৈতিক দলগুলো। প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, পিআর পদ্ধতি সহ মৌলিক কয়েকটি বিষয় আছে দ্বিমত। তবে ঐকমত্য কমিশনের সবচেয়ে বড় সংকট এখন সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে। রাজনৈতিক দলগুলো আপনাদের পক্ষ থেকে যে সমস্ত মতামত এসছে, কমিশনের সংবিধান সংক্রান্ত প্রস্তাবগুলো আগামী জাতীয় সংসদে বাস্তবায়নের পক্ষে বিএনপি। জামায়াতে ইসলামী চায় নির্বাচনের আগে রাষ্ট্রপতির বিশেষ আদেশ বা গণভোট, আর এনসিপি এক্ষেত্রে গণপরিষদ গঠনের পক্ষে। তার একটি হচ্ছে গণভোট। এই অবস্থায় বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে দলগুলো শেষ পর্যন্ত একমত না হলে সরকারের কোর্টে যাবে বল। যদিও অন্তর্বর্তী সরকারের জুলাই ঘোষণাপত্রে বলা হয়েছে নির্বাচিত সংসদে বাস্তবায়ন করবে সংস্কার প্রস্তাব। যদি সবগুলো দল একত্রিত একমত হয় তাহলে চার্টার সাইন হবে। আমরা আশা করি যে তা ঘটবে, এবং এরপরে এটা কীভাবে বাস্তবায়িত হবে, তারা যদি রাজনৈতিক দলগুলো যদি একমতে পৌঁছে, ঐক্যমত্যে পৌঁছে, তাহলে তো ভালো। তা না হলে সরকারকে সেই সিদ্ধান্ত নিতে হবে। জানা গেছে, রাজনৈতিক দল ও বিশেষজ্ঞ কমিটির সাথে আলোচনার ভিত্তিতে সনদ বাস্তবায়নের ক্ষেত্রে সংবিধান আদেশ জারি ও গণভোটের উপর জোর দিচ্ছে এই কমিশন। নতুনভাবে আলোচনা হচ্ছে আপিল বিভাগের মতামতের ভিত্তিতে গণপরিষদ গঠনের প্রস্তাবও। এখনো এগুলো চূড়ান্ত হয়নি। প্রস্তাব হয়তো দুটো হতে পারে, যেমন যেগুলোতে ডিসেন্ট নাই এটা একটা প্রস্তাব, সবগুলোর হা না, আর একটা হলো যেগুলোতে ডিসেন্ট আছে সেগুলোতে হা না প্যাকেজ। তো এখনো এগুলো সিদ্ধান্ত হয়নি। 9টি বিষয় একমত নয়, 2টি বিষয় একমত। সেক্ষেত্রে স্যার এটার প্যাটার্নটা কিরকম হবে? এই যে আরো কয়েকদিন আছে, আমরা এইসব বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। জুলাই সনদের বিষয়গুলো কিন্তু কারো কাছে স্পষ্ট না। সাধারণ মানুষের কথা বলছি। আপনি যদি বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে জিজ্ঞাসা করেন, একজন আইনজীবীকে জিজ্ঞাসা করেন, সেটা ভিন্ন বিষয়। জুলাই সনদের প্রত্যেকটা ধারা আপনার ভোটারকে বুঝতে হবে, জানতে হবে। আদারওয়াইজ
আপনার এই যে গণভোট অনুষ্ঠিত হয় যদি, তাহলে সেটার যে ফলাফল সেটা আসলে প্রকৃত ফলাফল হবে না। বিশেষজ্ঞের মতে আপত্তির জায়গাগুলো সমাধান না করে গণভোট দেওয়াটা হবে অযৌক্তিক। সেক্ষেত্রে ভোটের পর সনদ কতটা কার্যকর হবে এই নিয়ে প্রশ্ন আছে তাদের। গণভোটে দিলাম, সংবিধান অন্তর্ভুক্ত করলাম, পরবর্তীতে কোনো এক সময় যদি কোনো সরকারের মনে হয় যে জুলাই সনদের কোনো অংশ তাদের জন্য সহনীয় না, তাহলে সেগুলোকে তারা মেজরিটি ভোটে বাদ দিয়ে দিতে পারবে। সংবিধান সংস্কারের চেয়েও বেশি জরুরি সেটা হলো যে আপনার রাজনৈতিক দলগুলো সংস্কার। রাজনৈতিক দলগুলো যদি সংস্কার না হয়, তাহলে আপনার জুলাই সনদকে সংবিধানের উপরে স্থান দেন, তফসিলে স্থান দেন, তাতে কোনো কিছু আসে যায় না। জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে 5 অক্টোবর থেকে আবারও শুরু হচ্ছে ঐকমত্য কমিশনের সংলাপ। গণভোট করে জুলাই সনদকে বাস্তবায়ন করে তারপর নির্বাচন করবেন, এরকম যদি হয় তাহলে আমার মনে হয় যে রাজনৈতিক সংকট আরো বৃদ্ধি পাবে। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর কাফরুলে ফাঁকা গুলি করে আলিফ পরিবহনের বাসে অগ্নিসংযোগের ঘটনায় 2 জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। শুরুতে নাশকতা মনে হলেও প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে মাসিক চাঁদা না পেয়ে তাণ্ডব চালায় গাংচিল বাহিনীর সদস্যরা। সিসি ক্যামেরার ফুটেজে ঘটনার সত্যতা মিলেছে। যৌথ বাহিনীর অভিযানে নেসার ও দীপু গ্রেফতার হলেও এখনও ধরাছোঁয়ার বাইরে গাংচিল বাহিনীর অন্যতম সদস্য পিন্টু। বিস্তারিত জানাচ্ছেন রাব্বি সিদ্দিকী। 3 অক্টোবর সকাল 7:13 মিরপুরের সেনপাড়ায় আলিফ পরিবহনের এই বাসটি সিগন্যাল দিয়ে থামায় কয়েকজন যুবক। একে একে সব যাত্রীকে নামিয়ে দিয়ে শুরু হয় তাণ্ডব, চলে ফাঁকা গুলি আর বাসের স্টাফদের মারধর। এরপর বাসে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় তারা। দাউ দাউ করে জ্বলতে থাকে বাসটি। 2-3 জন সিঙ্গেল দিছে, সিঙ্গেল দেওয়ার পরে চাপাইছি, চাপানোর পর 2-3 জন লাভ দেয় ওইটা হেল্পারে মাইরা মইরা পরে গায়েতে আগুন ধরা দিছে আর সামনে খারা 2 রাউন্ড গুলি করছে। এর আগে স্টাফরে কোবাইছে, আমাদের এক স্টাফরে কোবাইছে, ঠিক আছে, এখন মনে করেন ড্রাইভারও মারলো, আগুন ধরাই দিল। প্রাথমিকভাবে এই ঘটনা নাশকতা মনে হলেও অনুসন্ধানে জানা গেছে গত 6 মাস ধরে আলিফ পরিবহনের মালিকের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিল পিন্টু গ্রুপের নেসার সহ কয়েকজন। এই চাঁদা দাবি করার একটি অডিও রেকর্ডও পাওয়া গেছে। আমি না তো পিন্টু ভাই রিপোর্টারি না, সব পিন্টু ভাই জানে, পিন্টু ভাই কইছি পুরো জেনে আলিফ চলে সব জায়গায় অগ্নিসংযোগ ওখানে। ঠিক আছে, একটা মানুষের একটা ক্ষতি করে লাভ কি কোন, এটা কথা কোন ভাই। আর চাঁদা না পেয়েই আলিফ পরিবহনের এই বাসটি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয় বলে দাবি করেন ভুক্তভোগীরা। নেসার নামের এক ছেলে, ও এটা ঘটনাটা ঘটাইছে। নেসার প্লাস পিন্টু, নেসারের ভাই হয়েছে পিন্টু। ওরা দীর্ঘদিন ধরে আমাদের কাছে চাঁদা চাইতেছে, চাঁদা না দেওয়ার কারণে ওরা এই ঘটনাটা ঘটাইছে। ওদেরকে প্রতি মাসে 1 লাখ করে দিতে হবে, 1 লাখ টাকা করে না দিলে আপনার গাড়ি চলতে দেবে না। এই ঘটনায় কাফরুল থানায় নেসার ও পিন্টুকে প্রধান আসামি করে মামলা হয়েছে। এরই মধ্যে যৌথ বাহিনী অভিযান চালিয়ে নেসার সহ 2 জনকে গ্রেফতার করেছে। যদিও চাঁদা দাবি করা গাংচিল বাহিনীর পিন্টু এখনও ধরাছোঁয়ার বাইরে। 3-4টা লোকেশন পেয়ে আমরা সেখানে সমন্বিতভাবে একসাথে একযোগে অপারেশন পরিচালনা করি, যাতে এক জায়গায় সংবাদ পেয়ে আরেক জায়গা থেকে তারা পালাতে না পারে। তো পরবর্তীতে রূপনগরে ইস্টার্ন হাউজিংয়ে ওখানে সে আমাদের নিকট ধৃত হয় এবং পরবর্তীতে আমরা তাকে নিয়ে পিন্টুকেও ধরার কার্যক্রম অব্যাহত রেখেছি এবং ইনশাল্লাহ খুব শীঘ্রই পিন্টু ধরা পড়বে। চাঁদা পিন্টু ভাই কি চাইছে এটা আমি জানি না, কিন্তু আমরা 5 জন লোক চাকরি দেওয়ার কথা ছিল, সেই নিয়ে দ্বন্দ্ব চলতেছে। আব্বাসকে একটা লোকও চাকরি দিব না। পরে পিন্টু ভাই বলতেছে তুই কেডা, তুই আব্বাস, আমি পিন্টু, এই লিয়ে লাগছে। 4 জনে ছিলাম, গাড়ি থামায় গাড়ি তেল ডাইলে আগুন ধরাই দিছি। ওই পিন্টু ভাই বলছে যে আগুন দিয়ে আব্বাস কি করে। গোয়েন্দারা জানিয়েছে পিন্টু সহ চক্রের বাকিদের ধরতে অভিযান চলছে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। রোববার ভোর 6টা থেকে খাগড়াছড়ি পৌর এলাকা, সদর ও গুইমারা উপজেলায় 144 ধারা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন। রাত 8:45 এক পরিপত্রে এই আদেশ দেন জেলা প্রশাসক। এর আগে পুরোপুরি প্রত্যাহার করা হয় যুম্মত ছাত্র জনতা ঢাকা স্থগিত অবরোধ কর্মসূচি। শনিবার রাতে জারিকৃত পরিপত্রে উল্লেখ করা হয়, পৌর এলাকা, সদর ও গুইমারা উপজেলায় বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, তাই 144 ধারা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে সকালে সামাজিক মাধ্যমে অবরোধ তুলে নেয়ার বিষয়টি জানায় যুম্মত ছাত্র জনতা। বলা হয়, 8 দফা দাবি আংশিক বাস্তবায়নের আশ্বাস মেলায় কর্মসূচি প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে খাগড়াছড়ির জনজীবন। শহর জুড়ে বেড়েছে যানবাহন ও মানুষের চলাচল, দোকানপাট ও বাজারেও বেড়েছে ক্রেতা বিক্রেতাদের আনাগোনা।
গত ২৭ সেপ্টেম্বর জেলা সদরের সিঙ্গিনালায় কিশোরী ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে যুগ্ম ছাত্র জনতার ডাকে জেলায় সকাল সন্ধ্যা অবরোধ হয়। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় জানমালের ক্ষতি সাধনের আশঙ্কায় ১৪৪ ধারা জারি করে প্রশাসন। আমরা সকাল থেকে দেখতেছি মোটামুটি মানুষ আগের মতোই মোটামুটি আসতেছে। আমরা বারান্দা মারতেছি সেরকম আগের মতো শনিবার অনুযায়ী লোক ঘর ঘর বাজারে লোক ছিল, ইনশাল্লাহ এখন কোনো সমস্যা নেই বাজারে। গ্লোবাল সুমুদ ফ্লোটিলা থেকে আটক ১৩৭ জন মানবাধিকার কর্মীকে মুক্তি দিয়েছে ইসরায়েল। শনিবার এসব মানবাধিকার কর্মীদের বিমানে করে তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে পাঠানো হচ্ছে বলে নিশ্চিত করেছে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়। মুক্তিপ্রাপ্তদের মধ্যে তুরস্ক, যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত ও ইতালি সহ মোট ১৪টি দেশের নাগরিক রয়েছেন। তাদের কারাগার থেকে রামন বিমানবন্দরে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশ করেছে ইসরায়েলি জেল কর্তৃপক্ষ। শুক্রবার সুমুদ ফ্লোটিলার প্রায় ৪৫০ মানবাধিকার কর্মীকে আটকের পর আন্তর্জাতিক মহলের ব্যাপক চাপের মুখে পড়ে ইসরায়েল। সুমুদ ফ্লোটিলার সব জাহাজ জব্দের পরও থেমে নেই মানবাধিকার কর্মীদের ইসরায়েলের অবরোধ ভাঙার চেষ্টা। গাজা অভিমুখে চলছে নতুন আরও ১১টি জাহাজের অগ্রযাত্রা। এরই মধ্যে ইসরায়েল ঘোষিত উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় ঢুকে পড়েছে বহরটি। ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন ও থাউজেন্ড মেডেলিন্স টু গাজা নামের দুটি সংস্থার উদ্যোগে এই নৌযাত্রা। এসব নৌযানে প্রায় ১০০ জন মানবাধিকার কর্মী আছেন। এই বহরে থাকা জাহাজ কনসায়েন্সে অবস্থান করছেন বাংলাদেশ আলোকচিত্রী শহীদুল আলম। গাজায় ত্রাণ প্রবেশে বাধা দেওয়ার প্রতিবাদে ইসরায়েলি কারাগারে আটক মানবাধিকার কর্মীদের আমরণ অনশন চলছে। চট্টগ্রামের সীতাকুণ্ডে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে নিহত হয়েছেন একজন। সন্ধ্যায় উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় এলাকার দুই বাসিন্দা ইয়াসিন ও রোকনের মধ্যে জমি নিয়ে পূর্ববিরোধ ছিল। বিকেলে ছিন্নমূল এলাকায় রোকন ও তার লোকজন বিএনপির পক্ষে একটি মিছিল নিয়ে যায়। এ সময় তাদের উপর হামলা চালায় প্রতিপক্ষ ইয়াসিনের সমর্থকরা। দুপক্ষের সংঘর্ষে ঘটনাস্থলেই একজন নিহত হন। আহত হন অন্তত ১৪ জন। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। নেত্রকোনায় হেফাজতে ইসলামের কাউন্সিলে হাতাহাতির ঘটনা ঘটেছে। স্থগিত জেলা কাউন্সিল। বিকেলে নেত্রকোনা জেলা পাবলিক হলে কাউন্সিলের সময় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান কাউন্সিলে হাত তুলে ভোটদানকে কেন্দ্র করে হট্টগোলের সূত্রপাত। এ সময় মঞ্চের উপরে ও নিচে দুপক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। কোনো পক্ষকে থামাতে না পেরে কাউন্সিল স্থগিত করেন কেন্দ্রীয় কমিটির নেতারা। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন সংগঠনটির যুগ্ম মহাসচিব, সহকারী মহাসচিব সহ অন্যান্যরা। হট্টগোলের কথা শুনে অনুষ্ঠান স্থল ত্যাগ করেন কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব সহ বেশ কয়েকজন। নরসিংদীর পৌর এলাকায় যেখানে সেখানে চাঁদা আদায়ের অভিযোগে দুজনকে আটকের সময় পুলিশের উপর হামলার ঘটনা ঘটেছে। সকালে পৌর এলাকার আরশিনগর মোড়ে এই ঘটনা ঘটে। পুলিশ জানায় সদর উপজেলার বীরপুর এলাকায় একটি স্থান পরিদর্শনে যান নরসিংদী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন সহ ৮ জন। ফেরার পথে আরশিনগর মোড়ে অটোরিকশা ও সিএনজি থেকে চাঁদা তুলতে দেখে দুজনকে আটক করেন তারা। এ সময় পেছন থেকে তাদের উপর হামলা চালায় অর্ধশত চাঁদা আদায়কারী। পরে পুলিশ সুপার আনোয়ারকে আঘাত করে আটককৃতদের ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ সময় আহত হন আরও কয়েকজন পুলিশ সদস্য। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। তবে পৌর এলাকার স্ট্যান্ডের ইজারাদার আলমগীর হোসেন বলেন, বৈধ ইজারার শর্ত মেনে টাকা তোলার সময় পুলিশ বাধা দিলে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পুলিশের উপর হামলার ঘটনা মিথ্যা, ভিত্তিহীন বলে দাবি তার। হঠাৎ করে আইসা আমার লোক ধরছে, উনি ইয়া করছে আসলে ওর এসপি সাহেব মারতে পারে না, মারে বোকামি। আসামি লাগা বলছে মানে হয়তো ভাই অনেকক্ষণ দাঁড়াচ্ছে পড়ে গেছে, এটা দিয়েছে আমাদের উপরে। একটা সিচুয়েশন ক্রিয়েট করে আমি হচ্ছে বুকে ঘুষি মেরে আমাকে নিচে ফেলে দিল, লাথি মারলো। তারপরে হচ্ছে পায়ের নিচে পা দিয়ে আঘাত করলো, আর পরে মাথায় আঘাত পেলাম। শোক আর শ্রদ্ধায় বিদায় জানানো হলো ভাষা সংগ্রামী আহমদ রফিককে। কেন্দ্রীয় শহীদ মিনারে তার প্রতি শেষ শ্রদ্ধা জানায় নানা শ্রেণী পেশার মানুষ। শ্রদ্ধা নিবেদনের পর শোকযাত্রা করে আহমদ রফিকের কফিন নেওয়া হয় ইব্রাহিম মেডিকেল কলেজে। আহমদ রফিকের শেষ ইচ্ছা অনুযায়ী সেখানে তার মরদেহ দান করা হয়।
সর্বস্তরে বাংলার প্রচলন না হওয়ায় প্রতিনিয়ত সংবিধান লঙ্ঘনের ঘটনা ঘটছে বলে এক সাক্ষাৎকারে হতাশা প্রকাশ করেছিলেন আহমদ রফিক। স্বার্থহানির আশঙ্কায় বুদ্ধিজীবীরা ঝুঁকি নিতে চান না বলেও সমালোচনা করেছিলেন তিনি। মত প্রকাশের সাহস দেখিয়েছিলেন আহমদ রফিক। সেই ভাষা সংগ্রাম থেকে বাংলার সব ন্যায্য আন্দোলনে তিনি ছিলেন সাহসের বাতিঘর। রাজনীতি সাহিত্য কর্মে কেটেছে তার জীবনের 96টি বছর। কেন্দ্রীয় শহীদ মিনারে তার কফিন ঘিরে তাই স্বজন সহকর্মী বন্ধুদের শোকাবহ পদচারণা। ফুলেল শ্রদ্ধায় আহমেদ রফিকের জীবন ও কর্ম স্মরণ করেন তারা। বহু মানুষের অন্তর হয়ে গেছেন, তাদেরকে জাগিয়ে তুলেছেন, তরুণদের বিশেষ করে। তার সবচেয়ে বড় উদ্দেশ্য ছিল তরুণরা। তিনি নিজেও কখনো বয়সী হননি, তিনি চির তরুণ থেকে গেছেন। উনি যেই বাংলা ভাষার জন্য নির্যাতন ভোগ করেছেন, সেই বাংলা ভাষার উৎকর্ষের জন্য তিনি বাংলা ভাষার অসংখ্য শাখায় তিনি বিচরণ করেছেন। ওনাদের আদর্শ, ওনাদের কাজ, ওনাদের চিন্তা চেতনা, ওনাদের সমস্ত অবদানকে যেন আমরা শ্রদ্ধার সাথে মনে রাখতে পারি। উনি যে স্বপ্ন দেখেছিলেন, এখন আমাদের একটাই কাজ হবে সেই স্বপ্ন নিয়ে পথ চলা। পড়াশোনা শেষে ডিগ্রি নিলেও শেষ পর্যন্ত চিকিৎসা পেশায় যাননি আহমেদ রফিক। বেছে নিয়েছিলেন রাজনীতি। পরে দলীয় রাজনীতি থেকে সরে আঁকড়ে ছিলেন বাম মতাদর্শ। দেশের জন্য, সমাজের জন্য উনি শেষ মুহূর্ত পর্যন্ত উনি কিছু করার চেষ্টা করেছেন। প্রগতিশীলতার জন্য তিনি যেটা মনে করেছেন দৃঢ়তার সাথে শেষ দিন পর্যন্ত বলে গেছেন। এটা আমাদের সবজনের জন্য শিক্ষণীয়, অনুপ্রেরণার। গত 7 দশক ধরে তিনি আমাদের অসাম্প্রদায়িক গণতান্ত্রিক ভাব মানুষ তৈরি করবার ক্ষেত্রে বলতে পারেন তিনি প্রায় নেতৃত্বদায়ী ভূমিকা পালন করেন। তার ঐতিহাসিক অবদানকে আমরা স্বীকৃতি দেই, এই জাতি স্বীকৃতি দেয়, এবং তার কর্মের মধ্য দিয়ে তিনি জীবিত থাকবেন। আমাদেরকে অনুপ্রাণিত করবেন, সারা জাতি অনুপ্রাণিত হবে। আহমেদ রফিক লেখালেখিতেই জীবন কাটিয়ে দিয়েছেন। কবিতা, গল্প, প্রবন্ধের শতাধিক বই প্রকাশ পেয়েছে তার। পেয়েছেন 21 পদক, বাংলা একাডেমি পুরস্কার সহ নানা সম্মাননা। আহমদ রফিক সাহেব যে রবীন্দ্র চর্চা করেছেন, সেইটা উনি জনগণের একটা মনোভাব, তার মানসিকতা, তার সাথে সম্পৃক্ততা, সেটাই প্রমাণ করে যে তিনি জনগণের একজন ছিলেন, এবং সেই জন্যই তিনিও জনগণের মতো রবীন্দ্রনাথকে নিয়ে চর্চা করেছেন। তার সকল কাজের মধ্যে ওই যে তার কবিতা লেখা, সেই সুরটা, সেই স্বরটা ছিল। তিনি অত্যন্ত শান্তভাবে কাজ করতেন, উত্তেজিত হতেন না। এবং আহমেদ রফিক আজীবন সমাজ রূপান্তরের যে সংগ্রাম, সেই সংগ্রামের সঙ্গে যুক্ত ছিলেন। তার সকল কাজ ওই রূপান্তরের কাজের সঙ্গে যুক্ত। শ্রদ্ধা নিবেদন শেষে আহমেদ রফিকের কফিন শোকযাত্রা করে ইব্রাহিম মেডিকেল কলেজে নেওয়া হয়। শিক্ষার্থীদের গবেষণার জন্য আহমেদ রফিক তার মরণোত্তর দেহ দান করে গেছেন। বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে জীবন অবসান হয় আহমেদ রফিকের। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। ছাত্র সমন্বয়ক পরিচয়ে সন্ত্রাসী কার্যক্রম ও চাঁদাবাজিতে জড়িত থাকার অভিযোগে ছাত্র সমন্বয়ক পরিচয় দানকারী মোহাম্মদ আসাদুর রহমান আকাশ ও তার সহযোগীদের গ্রেফতার করেছে যৌথ বাহিনী। শুক্রবার রাতে অভিযান চালিয়ে উত্তরা থেকে গ্রেফতার করে যৌথ বাহিনী। 30 সেপ্টেম্বর রাতে উত্তরা 7 নম্বর সেক্টরের একটি ফাস্টফুড দোকানে সাংবাদিকদের উপর হামলা চালায় তারা। ভুক্তভোগীরা জানান, রাতের খাবারের জন্য একটি রেস্টুরেন্টে বসেছিলেন তারা। এ সময় আকাশ নামের এক সমন্বয়ক পরিচয়দানকারীর নেতৃত্বে 20 থেকে 25 জন তাদের উপর হামলা চালায়। এ সময় তাদের শারীরিকভাবে লাঞ্ছিত, মারধর করে। এই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। মামলা দায়ের হলে আসাদুর রহমান আকাশ ও তার সহযোগী ফরিদ উদ্দিন ও মোহাম্মদ রবিনকে গ্রেফতার করে যৌথ বাহিনী। তারা যে বসছিল আওয়ামী লীগের লোকের সঙ্গে, হ্যাঁ, হয়তো অন্য কোনো একটা পারপাসে, আই ডোন্ট নো, বাট আইডেন্টিফাই যখন বললাম পরিচয় দেওয়ার জন্য, তো তারা নাকচ করে। কোশ্চেন করেছিলাম পরিচয় কি বা ব্লা ব্লা ইস্যু, এই ধরনের কিছু। তো উনি কাউন্টার দিয়েছিল আমাকে কথায়। তো আমি রাগান্বিত মাথায় তাকে আমি মেরেছিলাম, এটা সত্য। এটার জন্য আমি এখনও মাপ চাচ্ছি, আমি এটা ভুল, এটা আমার। সমঝোতার নির্বাচনে যারা সিগন্যাল পাবে তারাই নির্বিঘ্নে আওয়ামী লীগের ডামি নির্বাচনের মতো প্রচারণা চালাতে পারবে। যাদের সিগন্যাল দেবে না তাদের উপর অত্যাচার করা হবে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর।
সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিঙ্গাপুর থেকে চিকিৎসা নিয়ে ফিরে কথা বলেন তিনি। একটা দলের প্রধানকে এভাবে আক্রমণ করলে সুষ্ঠু নির্বাচন কিভাবে হবে প্রশ্ন করেন নূর। বলেন, সুষ্ঠু নির্বাচনের পূর্ব শর্ত হিসেবে এই ঘটনার তদন্ত ও জড়িতদের শাস্তিমূলক পদক্ষেপ নিতে হবে। এ সময় পাহাড় সহ দেশে চলমান সংকট সমাধানে দ্রুত একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনের আহ্বান জানান তিনি। বিগত সময়ের শিক্ষা নিয়ে নির্বাচন কমিশনাররা দায়িত্ব পালন না করলে পুরনোদের মতো এদের গলায়ও গামছা টেনে নামানোর হুঁশিয়ারি দেন গণ অধিকার পরিষদের সভাপতি। পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানিয়েছে পুলিশ এই ঘটনায় জড়িত না, পুলিশের পক্ষ থেকে কোনো নির্দেশনা দেওয়া হয় নাই। সেনাবাহিনীর অনেকে বলেছে যে সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো নির্দেশনা এরকম ছিল না। তাহলে এই ঘটনাটা কারা ঘটিয়েছে? ভারত থেকে জিন এসে শেখ হাসিনার জিন নাকি মোদির জিন এই ঘটনাটা ঘটিয়েছে? ৮ মাসে দেশে ধর্ষণের শিকার প্রায় ৪০০ শিশুকন্যা, নিপীড়ন ও যৌন হয়রানির শিকার আরও কয়েকশো। এমনই উদ্বেগজনক প্রতিবেদন প্রকাশ করেছে জাতীয় কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরাম। বক্তারা জানান, আওয়ামী লীগ সরকার কৌশলে বাল্যবিবাহের সংজ্ঞাও পরিবর্তন করেছেন, যার কারণে বাংলাদেশে কন্যা শিশুর নিরাপত্তা উন্নয়ন অধরাই থেকে গেছে। নারীর প্রতি সহিংস আচরণের ঘটনা প্রতিদিনই সামনে আসছে। এ তালিকায় ভুক্তভোগী কন্যা শিশুদের সংখ্যাও রীতিমতো আশঙ্কাজনক। এবার জাতীয় কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরামের প্রতিবেদনে উঠে এসেছে আরও উদ্বেগজনক তথ্য। বিকেলে প্রেস ক্লাবে কন্যা শিশুদের বিরুদ্ধে নিপীড়ন সংক্রান্ত রিপোর্ট প্রকাশ করে জাতীয় কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরাম। রিপোর্টে গত ৮ মাসে ৭০টি সংবাদ মাধ্যমের তথ্য বিশ্লেষণ করা হয়েছে। প্রতিবেদনে উঠে এসেছে, জানুয়ারি থেকে আগস্টের মধ্যে ১৮ বছরের কম বয়সী প্রায় ৪০০ কন্যা শিশু ধর্ষণের শিকার হয়েছে। নিপীড়ন আর হেনস্থার শিকার হয়ে আত্মহনন করেছে ১০৪ জন। এছাড়া যৌন নিপীড়ন ও মানব পাচারের শিকার হয়েছে বহু কন্যা শিশু। প্রতিবেদন উপস্থাপন অনুষ্ঠানে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান চৌধুরী কিরণ বলেন, বিগত সরকার কৌশলে বাল্যবিয়ের সংজ্ঞাকেও পরিবর্তন করেছে। তিনি বলেন, এর ফলে বাল্যবিবাহ বন্ধে কোনো টেকসই সমাধানে আসতে পারেনি বাংলাদেশ। বিগত সরকার 18 বছর থেকে তার নিচে মেয়ে শিশুদেরকে বিয়ে দিলে সেটি স্বীকৃতি দেওয়া, 21 বছরের নিচে ছেলেদের বিয়ে দিলে সেটি স্বীকৃতি দেওয়া, সেই জায়গা থেকে কিন্তু আমাদেরকে অন্তর্বর্তীকালীন সরকার বা ভবিষ্যৎ সরকারে যারা আসবেন তাদেরকে মাথায় রাখতে হবে। আমরা মনে করি যে জুলাই আকাঙ্ক্ষা কোনোভাবেই বাস্তবায়িত হবে না যদি আমরা এই জুলাই কন্যাদের যদি আমাদের কন্যা শিশুদের সুরক্ষা করতে না পারি। এদিকে জাতীয় ঐক্যমত কমিশনেও নারী অধিকার নিয়ে আলোচনা হলেও রাজনৈতিক দলগুলোর কাছ থেকে ইতিবাচক সাড়া না পাওয়ার অভিযোগ করেছেন বদিউল আলম মজুমদার। বলেন, এতে নারীর অধিকার প্রতিষ্ঠা প্রশ্নের মুখেই রয়ে গেছে। নারীর ব্যাপারে আমাদের কিন্তু ব্যাপক আলোচনা হয়েছে। আমরা 5 দিন নারীর বিষয়টা নিয়ে আমরা উত্থাপন করেছি আমাদের ঐক্যমত্য কমিশনের রাজনৈতিক দলের সাথে। নারীর রাজনৈতিক ক্ষমতায়নের বিষয়ে কিছু বিষয়ে আমরা একমত হয়েছি, যেগুলো খুব একটা সন্তোষজনক নয়। নারী যদি শিক্ষিত হয়, এবং যেটা শুরু হইতে হবে বাল্যকাল থেকেই, তাহলে পুরো সমাজ, পুরো জাতি শিক্ষিত হবে। বক্তারা বলেন, নারীর প্রতি সুশাসন প্রতিষ্ঠা করা না গেলে সভ্য ও উন্নত সমাজ গঠন কঠিন। এক্ষেত্রে সবার আগে সরকারকেই এগিয়ে আসতে হবে। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। বিসিবি নির্বাচনের 3 বিকল্প প্রস্তাব দিয়ে সাড়া পায়নি সরে দাঁড়ানো ক্লাবগুলো। তাই রোববারের মধ্যে দাবি না মানা হলে সব ধরনের ক্রিকেট থেকে নিজেদের সরিয়ে নেয়ার হুঁশিয়ারি দিয়ে রাখলেন নির্বাচন বর্জন করা ক্লাবগুলো। মোহামেডান ক্লাবে এক সংবাদ সম্মেলনে এমন দাবি জানান ক্লাব কাউন্সিলর ও সংগঠকদের একাংশ। এ সময় 15 ক্লাবের কাউন্সিলরশিপ নিয়ে কোর্টে রিট করা দুঃখজনক বলেও দাবি করেন তারা। গত প্রায় 1 যুগেরও বেশি সময় ধরে বিসিবিতে নাজমুল হাসান পাপনের সাথে কাজ করেছিলেন খালেদ মাহমুদ সুজন। এবারে নির্বাচনে তাকে দেখা গেল মোহামেডানে, সে লোকমান হোসেন ভুইয়ার পাশে। প্রতিবাদী কণ্ঠে তুলে ধরলেন নির্বাচনের নানা অনিয়ম। কাউন্সিলরশিপ না থাকে, ভোটের রাইটস না করতে পারেন, তাহলে তারা কেন ক্লাবকে টাকা দিবেন? বাংলাদেশ ক্রিকেট বোর্ড 70 থেকে 80টা প্লেয়ারকে কন্ট্রাকচুয়াল প্লেয়ার আছে, ন্যাশনাল প্লেয়ার সহ যদি আমি বলি, বাকি কিন্তু 1500 থেকে 2000 প্লেয়ার ক্রিকেট খেলে, তো তাদের অর্থটা করে কেন? আপনি যদি ক্লাবের পিছিয়ে লাগেন এভাবে, ক্লাবের আজকে যারা ডোনেট করছেন বা যারা ক্লাবের সাথে জড়িত আছেন তারা যদি মুখ ফিরিয়ে নেন যে আমরা ক্লাবের সাথে, তাদের তো দরকার নেই।
তামিম ইকবালের সাথে বিসিবি নির্বাচন থেকে নিজেদের প্রত্যাহার করে নেয় অনেকগুলো ক্লাব। একদিন পরে অবশ্য বিকল্প 3 প্রস্তাব পেশ করেন তারা। নির্বাচনের নতুন সূচি, অ্যাডহক কমিটি গঠন কিংবা বর্তমান কমিটির মেয়াদ বাড়ানো রয়েছে সেই প্রস্তাবনায়। আলোচনার পথ আগেই খোলা থাকলেও কোনো সাড়া না পাওয়ার অভিযোগ বর্ষিয়ান সংগঠক রফিকুল ইসলাম বাবুর। ইসি যখন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে তখন কিন্তু এই 15টি ক্লাবকে আবার বাদ দিয়ে কিন্তু করা হয়েছিল। তারপরে এটা আমরা বিভিন্ন মহলে কথা বলার পরিপ্রেক্ষিতে কিন্তু তারপরে ইসি আবার ডিক্লেয়ার করে যে না এগুলি বৈধ, এগুলি নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। নির্বাচন হওয়ার কথা 6 অক্টোবর। এর মাঝে যদি দাবি মানা না হয় তাহলে কোন পথে যাবেন তারা? বিতর্কিত ইলেকশনের নীল নকশা বাতিল করা না হলে আসন্ন কোনো ধরনের ক্রিকেটে দেশের কোনো ক্লাব অংশ নেবে না। আমরা সচেতন নাগরিক ও ক্রিকেট সংগঠক হিসাবে বাংলাদেশ ক্রিকেটের স্বার্থে আলোচনার দুয়ার খুলে দিচ্ছি। নাজমুল হাসান পাপনের সময় টস করে 15 ক্লাব ঢাকা লিগে প্রবেশ করেছিল, যাদের দুর্নীতি প্রমাণিত বলে বিসিবিকে একাধিকবার চিঠি দেয় দুদক। সবশেষ 30 সেপ্টেম্বর ক্লাবগুলোর বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানতে চেয়ে নির্দেশনা পাঠায় সংস্থাটি। এদিকে হাইকোর্টের রায়ে স্থগিত হয়েছে বিতর্কিত সেই 15 ক্লাবের ভোটাধিকার। আর এখানেই আপত্তি নির্বাচন থেকে সরে আসা ক্লাবগুলোর। কতগুলি ক্লাব বাদ দিয়েছে, তো ওই ক্লাবগুলির যে কাউন্সিলর আছে, কমিটিতে যারা আছে, তারা তো এখন এখানে কোনো টাকা ইনভেস্ট করবে না, ক্লাবগুলি চালানোর ব্যাপারে কোনো উদ্যোগ নেবে না। এরকম আরো অনেকেই আছে যারা এখান থেকে বিরত থাকবে। ওনার ক্যান্ডিডেটকে পাস করার জন্য 13টা ভোট, সেই জন্য কিন্তু উনি সবসময় ক্লাব থেকে 3টা, আপনার যদি খেয়াল করে থাকে উনি কিন্তু 2টাতেও রাজি হয় না, সবসময় 3টা। আমার যতটুকু ধারণা যে এই ক্রীড়া উপদেষ্টা একজন বিজ্ঞ লোক, এখন মাসুদ ভাই আমরা যেসব দাবি করেছি, আমার মনে হয় এটা ওনার এটা নেওয়া উচিত এবং আমাদের ক্রিকেটকে বাঁচানো উচিত। ক্যাটাগরি 2-এ এখন ভোটার সংখ্যা 61 জন। 15 জন পরিচালকের বিপরীতে প্রার্থী আছেন 15, যেখানে ফারুক আহমেদের নেতৃত্বে শোনা যাচ্ছে প্যানেলের গুঞ্জন। গাজী গ্রুপ সহ অনেকগুলো গ্রুপ যাদের সাথে একাধিক ক্লাব, তাদের সমর্থন পাচ্ছে সেই প্যানেল। এমন অবস্থায় কোন দিকে যায় নির্বাচন সেই উত্তর জানতে ভোটের মাঠ ছাড়াও তাকিয়ে থাকতে হচ্ছে আদালতের দিকেও। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, ঢাকা। ইসরায়েলের সাথে সম্পৃক্ততার অভিযোগে স্টারবাকস, বার্গার কিং, ক্যারেফোর সহ বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর চালিয়েছে স্পেনের বিক্ষোভকারীরা। এসব দোকানের দেয়ালে তারা লিখে দেয় ইসরায়েল বিরোধী নানা স্লোগান। শুক্রবার সুমুদ ফ্লোটিলার সব জাহাজ আটকের প্রতিবাদে অভিনব এই বিক্ষোভ করেছে স্প্যানিশরা। এ সময় ফিলিস্তিনের পতাকা, পোস্টার, ব্যানার হাতে মিছিলও করেন তারা। এক পর্যায়ে নিরাপত্তা বাহিনীর সাথে ব্যাপক সংঘর্ষে জড়ায় বিক্ষোভকারীরা। তাদের লক্ষ্য করে টিয়ার শেল ছোড়ে পুলিশ। এর আগে একই দিনে গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় ইসরায়েলি বাধার প্রতিবাদে শহরটির রাস্তায় নেমে আসে শিক্ষার্থীরা। বরাবর ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে কড়া কথা বলেও এবার গাজায় যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্টের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। গাজায় শান্তি রক্ষায় সেনা মোতায়েন প্রয়োজন হলে কলম্বিয়াও সেনা সদস্যদের পাঠাবেন বলে মন্তব্য করেন পেত্রো। শুক্রবার সমর্থকদের এক র্যালিতে অংশ নিয়ে সব কথা বলেন তিনি। তবে সব সময়ের মতো ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সমালোচনা করতে পিছপা হননি প্রেসিডেন্ট পেত্রো। নেতানিয়াহুর সামরিক পদক্ষেপকে গণহত্যা বলে অভিহিত করেন তিনি। একই সাথে সুমুদ ফ্লোটিলায় থাকা আটককৃত 2 কলম্বিয়ান নারীকে খাবার ও পানি না দেয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন পেত্রো। প্রতিদিনই হুমকির বন্যা বইয়ে দেয় যুক্তরাষ্ট্র, এমন মন্তব্য করেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। রাজধানী কারাকাসের রাষ্ট্রদূত ও আঞ্চলিক মিত্র দেশগুলোর নেতাদের সাথে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। ভেনেজুয়েলার উপকূলের কাছে যুক্তরাষ্ট্রের নৌ হামলা নিয়ে সরাসরি কোনো মন্তব্য করেনি মাদুরো। তার দাবি, ভেনেজুয়েলায় সরকার পতন চাইছে ওয়াশিংটন, তাই প্রতিদিন দেশটি নিয়ে ছড়ানো হচ্ছে মিথ্যা ও বানোয়াট খবর। তবে সব বাধার মাঝেই মাথা উঁচু করে টিকে থাকার প্রতিজ্ঞা নেন মাদুরো। প্রতিদিনই ভেনেজুয়েলার বিরুদ্ধে মিথ্যা খবর প্রচার করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে। উত্তরের শ্রেষ্ঠত্ববাদীরা প্রতিদিনই হুমকির বন্যা বয়ে দিচ্ছে। তবে আমি মনে করি মার্কিন জনগণ বুঝদার, তারা বুঝে গেছে ভেনেজুয়েলার সরকার পতনের উদ্দেশ্যেই এসব করা হচ্ছে। দর্শক, এই ছিল রাতের বাংলাদেশের আয়োজনে। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।